বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্র হসপিটালে ফিরে আসে। স্বতন্ত্র সবার কাছে জানতে চায় এখন কমলিনী কেমন আছে, কিন্তু সবাই স্বতন্ত্রকে জানায় কমলিনী ভালো নেই। ডক্টর বলেছে কমলিনী ব্লাড রিজেক্ট করছে, যার কারণে কমলিনীর হয়তোবা খারাপ কিছুও ঘটতে পারে। কথাটা শুনেই কমলিনীর বাবা বলেন, আমার মেয়েটাকে বুঝি আমরা আর ফিরিয়ে নিয়ে যেতে পারবো না, আমার মেয়েটার জীবন বুঝি এখানেই শেষ হয়ে যাবে। যে কথা শুনে স্বতন্ত্র ভীষণ রেগে যায়। স্বতন্ত্র চিৎকার করে কমলিনীর বাবাকে বলে, আপনি এসব কি কথা বলছেন? হ্যাঁ, কেন বলছেন এইসব? আপনি কি ভবিষ্যৎ দেখতে পান, নাকি আপনি একজন ডক্টর যে এইসব কথা বলছেন? তখন থেকে শুধু নেগেটিভ কথা নেগেটিভ কথা, কেন পজিটিভ কিছু বলা যায় না? ভালো কোনো কথা নেই? তখনই বাবিল বলে, নতুন কাকু, তুমি কিন্তু আমার দাদানের সাথে খারাপ ব্যবহার করছো, ভুলে যেও না মা দাদানের মেয়ে। স্বতন্ত্র বলে, তুই চুপ কর বাবিল, মেয়ে হয়েছে তো কি হয়েছে? তোরা তখন থেকে শুধু একই কথা বলে যাচ্ছিস, তোরা তখন থেকে বলছিস কমলিনীর খারাপ কিছু হতে পারে, খারাপ কিছু হতে পারে। কি আশা করছিস তোরা? কি খারাপ হবে? কমলিনীর কাকামণি তখন স্বতন্ত্রকে বলে, স্বতন্ত্র, তুমি বরং নিজেকে সামলাও, প্লিজ শান্ত হও। প্রসন তখন কাকুমণিকে বলে, কাকুমণি তোমার কি হয়েছে বলো তো? লোকটা তখন থেকে আমার বাবাকে অপমান করছে, তাকে কথা শোনাচ্ছে, আর তুমি তারই প্রতি সহমর্মিতা দেখাচ্ছ। তখনই কমলিনীর কাকুমণি বলে, প্রসন, এমনিতেই আমরা এখন কঠিন পরিস্থিতিতে আছি, আমাদের মেয়েটা ভালো নেই, এখন এখানে আরও অশান্তি বাড়িয়ে কি সত্যি লাভ আছে? আমাদের তো এখন সবার উচিত আমাদের বুড়িমার জন্য প্রার্থনা করার, আমরা এখন সেটাই করি। তখনই মিঠি হু হু করে কেঁদে ওঠে। মিঠি তখন মিটিলকে বলে, মিটিল দিদি, দাদা ভাই, মায়ের কি খবর রে? তোরা কি কোনো খবর পেয়েছিস? তখনই মিটিল বলে, দেখ মিঠি, আমরা যেই খবরটা পেয়েছি সেটা একদমই ভালো নয়। নতুন কাকু যতই চিৎকার করুক না কেন, তাতে তো সত্যিটা বদলে যায় না। কাকিমার অবস্থা ভীষণ সিরিয়াস, আমাদের এখন সবাইকে মানসিকভাবে তৈরি থাকতে হবে। যেই কথাটা শুনে স্বতন্ত্র আরো বেশি রেগে যায়। স্বতন্ত্র চিৎকার চেঁচামেচি করতে থাকে। কুর্চি বলে, এতটা অশান্তি কেন করছো নতুনদা? বাড়ি চলে যাও না, তুমি এখানে কেন আছো? একটা কথা ভুলে যেও না, আজ যে বৌদির এই অবস্থা, সেটা শুধুমাত্র তার শারীরিক অসুস্থতার কারণে নয়, বরং বৌদি ভাই মানসিকভাবেও কষ্ট পেয়েছে, আর সেই আঘাতটা তুমিই দিয়েছ। স্বতন্ত্র বলে, তার মানে কমলিনীর এই পরিস্থিতির জন্য তোমরা আমাকে দায়ী করছো, তাই তো? কুর্চি বলে, হ্যাঁ, খানিকটা সেটাও সত্যি। তখনই বোবলাই বলে, প্লিজ তোমরা কেউ নতুন কাকুর সাথে এইভাবে কথা বলো না, তোমরা তো জানো নতুন কাকুর হার্টের প্রবলেম আছে, আবার যদি নতুন কাকুর কিছু একটা হয়ে যায়, প্লিজ তাকে কেউ আর উত্তেজিত করো না। তোমরা কেন বুঝতে পারছো না? নতুন কাকু সেও তো টেনশনে আছে। তখনই পার্বতী স্বতন্ত্রকে বলে, সকাল থেকে তুমি কমলিনীদির জন্য এতটা ছোটাছুটি করলে, এখানে দাঁড়িয়ে আছো, কিচ্ছু খাওনি, অথচ দেখো এই পরিবারের লোকজন তোমাকে এই কথা শোনাচ্ছে, তবু তুমি কেন এখানে আছো? চলো বাড়ি ফিরে চলো। দেখো, এরা কেউ তোমার এই কাজের মূল্য দেবে না, কেউ তোমাকে বুঝবে না, প্লিজ বাড়ি চলো। পার্বতীর কথা শুনে কুর্চি ভীষণ রেগে যায়। পার্বতী যখন বলে, তোমার শরীর এমনিতেই ঠিক নেই, তোমার আরও নানান সমস্যা আছে, তখনই কুর্চি বলে, বারে এ কদিনে এসেই তুমি সবটা বুঝে গেলে নতুনদার শারীরিক সমস্যা কি কি আছে। তখনই পার্বতী বলে, বারে বুঝবো না? আমি তো তার স্ত্রী, আমি তো সবটাই জানবো। স্বতন্ত্র ভীষণ রিয়াক্ট করে। স্বতন্ত্র পার্বতীকে বলে, চুপ করো, একদম চুপ করো, আর একটা কথা বললে আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো, একদম চুপ। পার্বতী তখন চুপ হয়ে যায়। স্বতন্ত্র কেমন যেন পাগল পাগল হয়ে গেছে। তখনই কুর্চি মিঠিকে বলে, মিঠি চল আমরা বরং ওপরে যাই, বৌদি ভাইয়ের কপালে এই পূজার ফুলটা ছুঁয়ে আসি। স্বতন্ত্র বলে, কুর্চি, আমার মনে হয় ওরা ফুল ছোঁয়াতে দেবে না, এতে ইনফেকশন ছড়াতে পারে। কুর্চি বলে, তবুও আমরা চেষ্টা করব নতুনদা। হ্যাঁ, এতে হয়তো ডাক্তাররা আপত্তি করবে, তবুও আমরা আমাদের বিশ্বাসের কথা বলবো, কারণ এটা আমাদের বিশ্বাস। এমনিতেও যখন কেউ কোনো আশা দিতে পারছে না, তখন আমাদের মনের বিশ্বাস, আমাদের মনের আশাটাই না হয় প্রয়োগ করা হবে। এই বলে কুর্চি মিঠিকে নিয়ে যেতে চায়। স্বতন্ত্র বলে, আমিও যাব। তখনই কুর্চি বলে, ছেড়ে দাও না নতুনদা, প্লিজ আমাদেরকে একটু আমাদের মতন করে থাকতে দাও, আমাদের সামনে থেকে তুমি চলে যাও, আমাদের জীবন থেকে অনেক দূরে সরে যাও। কথাটা শুনেই স্বতন্ত্র খুব বড় আঘাত পায়। কুর্চি মিঠিকে নিয়ে ওখান থেকে চলে যায়।
আর বুবলাই স্বতন্ত্রকে সামলে নিতে বলে। বুবলাই বলে, নতুন কাকু, বুঝতেই তো পারছো কারোরই মনের অবস্থা ঠিক নেই, তাই প্লিজ এইসব কথা ভেবে আর কষ্ট পেও না। স্বতন্ত্র বলে, আমি কষ্ট পাইনি বুবলাই, কারণ আমি জানি ওদের কারোরই মনের অবস্থা ভালো নেই। ওরা সবাই চিন্তায় আছে, ওরা কেউই মানসিকভাবে এখন ঠিক নেই, কিন্তু কেউ আমাকে বুঝতে চাইছে না, এটাই আমার কষ্ট। তখনই কমলিনীর বাবা বলে, তোমাকে আর কি বুঝবো? হ্যাঁ, কি বুঝবো? তোমার জন্যই তো আজ আমার মেয়েটার এই অবস্থা। তুমি আমার মেয়েটাকে ঠকিয়েছ, তুমি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছ, আর এর জন্য তুমিই দায়ী। স্বতন্ত্র বলে, কাকামণি, আমার মনে হয় আপনি আমার প্রতি ভীষণ রেগে আছেন, তাই না? না মানে আগে কখনোই তো আপনি আমার সাথে এ ভাষায় কথা বলেননি। কমলিনীর বাবা বলে, আগে তো তোমার আসল রূপটা জানতাম না, এখন তো জানতে পেরেছি, সেজন্যই বলছি। স্বতন্ত্র বলে, আপনার এই মতামত আবার পাল্টে যাবে না তো? কমলিনীর বাবা বলে, মানে তুমি কি আমার সাথে মশকরা করছো? আমি কি তোমার মশকরা করার পাত্র? স্বতন্ত্র বলে, আমি আপনার সাথে কেন মশকরা করব? আপনি একজন বয়স্ক মানুষ, আপনি আমার গুরুজন, আপনার সাথে কি আমার মশকরা করার সম্পর্ক? কমলিনীর বাবা বলে, তাহলে মশকরা করছো কেন? হ্যাঁ, আমার মেয়ে মৃত্যুর সাথে লড়াই করছে, আর তার বাবাকে তুমি এখন কথা শোনাচ্ছ? এদিকে দেখানো হয় ডাইনিং টেবিলে বসে আছে লক্ষ্মী, বড় মাসিমণি আর বর্ষা। বর্ষা তো খাবার খেয়েই যাচ্ছে, আর বড় মাসিমণি লক্ষ্মী খাবার নাড়াচাড়া করছে, কারোরই গলা দিয়ে খাবার নামছে না। বর্ষা তখন লক্ষ্মীকে বলে, এ বাবা, তোমরা দেখছি খাবারই খাচ্ছ না। ঠাম্মি, খাবার খেয়ে নাও, কখন আবার কি খারাপ খবর আছে। কথাটা শুনে লক্ষ্মী বলে, এসব কি কথা বলছো? হ্যাঁ, কেন এসব অলক্ষণে কথা বলছো? বর্ষা বলে, আমি আবার অলক্ষণে কথা কি বলছি ঠাম্মি? আমি যেটা জানি সেটাই তো বলছি। না মানে যেটা সত্যি, যেটা হচ্ছে, যেটা হতে পারে, সেই সম্পর্কে তোমাদের একটু সাবধান করছি, এই আর কি, যাতে তোমরাও মানসিকভাবে তৈরি থাকতে পারো। বড় মাসিমণি বর্ষাকে বলে, তুমি কি ভালো কথা বলতে পারো না? তখন থেকে সেই একই কথা কেন বলছো? তুমি কি কোনো খবর পেয়েছো? বর্ষা বলে, খবর পেতেই তো বারবার করে কল করছিলাম, কিন্তু রুদ্র তো কলই ধরল না, আর শেষে যা জানালো সেটা শুনে তো যা বোঝার বুঝেই গেছি। আমার শাশুড়ি মায়ের অবস্থা একদমই ভালো নেই গো ঠাম্মি, ব্লাড নিতে পারছে না, এদিকে আবার তার দেহে রক্ত শূন্যতা, সব কিছু মিলিয়ে খুবই আশঙ্কাজনক অবস্থায় আছে। যে কোনো মুহূর্তে খারাপ খবর আসতে পারে, সেটা 1 ঘন্টা আগে হোক বা 1 ঘন্টা পরে। তাই বলছি তোমরা বরং খাবার খেয়ে নাও। বড় মাসিমণি লক্ষ্মী দুজনেই খাবার প্লেট সামনের দিকে ঠেলে দেয়, তারা কেউই খাবার খাবে না। বর্ষা বলে, এ বাবা, তোমরা খাচ্ছ না যে? বড় মাসিমণি বলে, আমরা তো সারা জীবন অনেক খেয়েছি, 1-2 দিন না খেলে কিচ্ছু হবে না। লক্ষ্মী বলে, তুমি বরং পেট ভরে খাও। বড় মাসিমণি বলে, মেয়েটা এত অল্প বয়সে আমাদের ছেড়ে চলে যাবে, আর আমরা কি না এখানে বসে বসে খাবার খাবো? আমি তো ভগবানকে বলছি আমার আয়ুটা যদি ওকে দেওয়া যেত। বর্ষা বলে, সেটা কি করে হয় বড় ঠাম্মি? না মানে তুমিই ভাবো না, যার আয়ু নিয়ে তো সেই এসেছে, তাই না? একজনের আয়ু কি আরেকজনকে দেওয়া যায়? সেটা তো কোনোদিনই যায় না। তাই এইসব কথা বলে তো আর লাভ নেই, আমাদের সকলেরই প্রার্থনা করা উচিত। এই দেখো না, আমার বরের কথাই যদি বলি, তার মায়ের শরীর খারাপ, এমন আশঙ্কাজনক অবস্থায় আছে, তার কি কষ্ট কম হচ্ছে? সেও তো খুবই কষ্ট পাচ্ছে। তোমরা কেউ মানো আর না মানো, আমি জানি রুদ্র তার মাকে খুব ভালোবাসে, মা অন্ত প্রাণ সে। হ্যাঁ, মাঝখানে হয়তো মায়ের সাথে তার একটু অশান্তি ঝামেলা হয়েছিল, তারও তো কিছু কারণ ছিল বলো। কোন সন্তান তার মায়ের এমন কিচ্ছা কেলেঙ্কারি সহ্য করবে বলো, যার মা কিনা অন্য একজন মানুষের সাথে সম্পর্ক রেখেছে, তাকে বয়ফ্রেন্ড বানিয়ে রেখেছে? এসব কি কোনো সন্তান সহ্য করতে পারে? সেজন্যই রুদ্র একটু রিয়্যাক্ট করেছিল। লক্ষ্মী বলে, চুপ করো, দোহাই লাগে চুপ করো। বড় মাসিমণি বলে, তোমার মুখে কি কোনো ভালো কথা আসে না? তুমি সারাক্ষণ এইসব কথা কেন বলো? হ্যাঁ, তোমার কি একটু লজ্জা করে না? বর্ষা বলে, আমি এবার কি ভুল বললাম? যেটা সত্যি সেটাই তো বললাম। পুরো এলাকার মানুষ জানে, সমাজের সবাই জানে, অথচ দেখুন আপনারা যেন কিছুই জানেন না। যাই হোক, সেই সব কথা বলে তো আর লাভ নেই, খাবার খেয়ে নিন। লক্ষ্মী বলে, বললাম তো আমাদের গলা দিয়ে খাবার নামছে না, তুমি পেট ভরে খাও। বর্ষা বলে, সে কি, এ অবস্থায় কি আমার গলা দিয়ে খাবার নামে? কিন্তু কি আর করব বলো, আমি তো খাবার খেতে বাধ্য। আমার খাবার না খেলে না কেমন মাথা ঘুরায়, কেমন যেন শরীরটা ভীষণ দুর্বল হয়ে আসে। সেই জন্যই তো ডক্টর আমাকে বলেছে ঠিক করে খাওয়া দাওয়া করতে, আর তাই তো বাধ্য হয়ে খাচ্ছি। বড় মাসিমণি বলে, বাধ্য হয়ে কেন খাচ্ছ? খাও না, খাও, পেট ভরেই খাও, কে বারণ করেছে?
লক্ষ্মী বলে, তাই তো, অল্প খেও না, বেশি করেই খাও, তোমারই তো এখন সময়। তুমি যে কখনো বৌমাকে ভালোবাসোনি সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। তোমার আজ অব্দি বৌমার প্রতি একটু মায়া দরদ ভালোবাসা কিছুই জন্মায়নি, তো তুমি না খেয়ে থাকবে কেন? বড় মাসিমণি আর লক্ষ্মী বর্ষাকে কথা শোনায়। অন্যদিকে কুর্চি আর মিঠি আসে ডক্টরের কাছে। কুর্চি বারবার করে নার্সকে অনুরোধ করে, কিন্তু নার্স অ্যালাউ করে না। তখনই সেখানে আসেন ডক্টর। ডক্টরকে বারবার করে রিকোয়েস্ট করলে ডক্টর কুর্চির কথা শুনে, তার বিশ্বাস ভরসার কথা শুনে কমলিনীর মাথাতে পূজার ফুল ছোঁয়াতে রাজি হন। ডক্টর ভেতরে গিয়ে অন্যান্য ডক্টরকে বলেন, দেখুন, ইঞ্জেকশন পুশ করার পরেও তো রোগীর অবস্থা খুব একটা ভালো নেই। এদিকে পরিবারের সবাই চাইছে এই পূজার ফুলটা ছোঁয়াতে। কি বলুন তো, ওদের বিশ্বাস ভরসা আশা এইসবই আছে আর কি। তো শেষ চেষ্টা একবার করুন না, মানে যদিও এতে কিছু হবে বলে মনে হয় না, তবুও ওদের ভরসা থেকে, ওদের বিশ্বাস থেকে। এরপরেই নার্স পূজার ফুল ছোঁয়ায়। আর পূজার ফুল ছোঁয়ানোর পরে কমলিনীর অবস্থার একটু উন্নতি হয়। সে, তার অবস্থা ক্রিটিক্যাল থাকলেও লাইফ রিস্ক আর নেই, সে সাড়া দিচ্ছে। কমলিনীর সামনে ডক্টর দুটো আঙ্গুল দিয়ে বলেন, বলুন তো এখানে কটা আঙ্গুল আছে? কমলিনী বলে, দুটো। ডক্টর বলেন, ভেরি গুড, উনি এখন ব্লাড নিচ্ছেন। এভাবে যদি উনি ব্লাড নেন, উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। এই খবরটা কমলিনীর পরিবারকে দেওয়া দরকার। তখনই ডক্টর নিচে আসে, সকলকে সেই কথাটা জানায়। সকলের মুখে হাসি ফুটে ওঠে। কমলিনীর আর লাইফ রিস্ক নেই। স্বতন্ত্র হুহু করে কাঁদতে থাকে। স্বতন্ত্র ডক্টরের সামনে হাত জোর করে বলে, ডক্টর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন না, আপনি একজনের জীবন বাঁচাননি, বরং আপনি অনেকের জীবন বাঁচিয়েছেন। আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ। স্বতন্ত্র কমলিনীকে বিয়ে করেছে, যদিও কমলিনী এখনও জানে না আইনত সে স্বতন্ত্র বোসের স্ত্রী। তবে কমলিনীর ফিরে আসার পরে কমলিনী যখন সেই কথা জানতে পারবে, সে কি স্বতন্ত্রকে খুব সহজেই অ্যাকসেপ্ট করতে পারবে, নাকি এই নিয়েও কোনো ঝামেলা হবে? তবে ঘটনা যাই ঘটুক না কেন, বিয়ে যখন হয়েছে, কমলিনীকে তো স্বতন্ত্র বোসের নামে সিঁথিতে সিঁদুর পড়তেই হবে। আর অন্যদিকে পার্বতীকে স্বতন্ত্র কমলিনীর জীবন থেকে চলে যেতেই হবে। বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেটটি পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।